আসসালামু আলাইকুম। আমাদের এসএসসি কেমিস্ট্রি ফুল ফ্রি কোর্সের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যাপন, নিঃসরণ এই রিলেটেড যা যা লাগে সবই ইনশাআল্লাহ কভার করব। আজকের ভিডিওটা করলে মোটামুটি তোমরা বোর্ডে 3 থেকে 4 মার্ক ইনশাআল্লাহ কমন পাবা। তো চলো শুরু করি। প্রথমেই তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাপন কাকে বলে। কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কথাটা আমরা একটু ভাঙ্গি। বলছে যে হচ্ছে কোনো মাধ্যমে কঠিন কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার ঘটনা, অর্থাৎ ব্যাপন কঠিন পদার্থেরও হতে পারে, তরল পদার্থেরও হতে পারে, বায়বীয় পদার্থের হইতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বায়বীয় পদার্থটা তো বুঝলাম যে আমি বডি স্প্রে করতেছি, সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়তেছে, কিন্তু তরলে কিভাবে হয়, কঠিনে কিভাবে হয়? ধরো এটা একটা গ্লাস, এই গ্লাসে পানি আছে, এর মধ্যে তুমি জুস ঢেলে দিলা, একটু পরে দেখবা জুসটা পুরো পানির সাথে মিশে গেছে। জুসটা কি ছিল? তরল পদার্থ না? তাহলে কি এখানে তরল পদার্থের ব্যাপন হয়েছে? অবশ্যই হয়েছে। আবার যদি আমরা কঠিন পদার্থেরটা কল্পনা করি, তবে ধরো একটা সোনার পাত আর একটা সীসার পাত। সোনা আর সীসা, এদেরকে যদি আমি চাপ দিয়ে অনেকক্ষণ ধরে রাখি, দেখা যাবে একটার অণু আরেকটার অণুর মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ এখানে কঠিন পদার্থের ব্যাপন হচ্ছে, কিন্তু এটা হতে অনেক সময় লাগবে। পরে যে কথাটা বলছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া। স্বতঃস্ফূর্ত কথাটার মানে হচ্ছে নিজে নিজে। যেমন আমি বললাম আমি স্বতঃস্ফূর্তভাবে কাজটা করেছি, অর্থাৎ আমি নিজে নিজে কাজটা করেছি, আমাকে বাইরে থেকে কেউ প্রেশার দেয়নি। এখানে ব্যাপনের ক্ষেত্রেও বাইরে থেকে কেউ প্রেশার দেবে না, সে নিজে নিজেই ছড়িয়ে পড়বে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। যেমন ধরো তুমি যে বডি স্প্রেটা করো, এটা কি পুরো ঘরে সমানভাবে গন্ধ ছড়িয়ে পড়ে না? সমানভাবেই তো ছড়িয়ে পড়ে। তো এটাই হচ্ছে এখানে বলা আছে যে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ব্যাপন হতে পারে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে। ধরো তোমার আম্মু বিরিয়ানি রান্না করছে, তো তোমার আম্মু যেখানে রান্না করতেছে সেখানে গন্ধ তো অবশ্যই বেশি হবে, বেশি হবে না? অ্যান্ড তোমার কাছে আস্তে আস্তে সেই গন্ধটা কি ছড়িয়ে পড়তেছে। অ্যান্ড তোমার আম্মু যেখানে রান্না করতেছে সেখানে কি উচ্চ ঘনমাত্রায় গন্ধ, এবং তুমি যেখানে আছো সেখানে কি গন্ধর ঘনমাত্রা নিম্ন। এই যে উচ্চ থেকে নিম্নের দিকে যে ছড়িয়ে পড়তেছে, এটাই হচ্ছে ব্যাপন। আমরা যদি নেক্সটে যাই, সেখানে আছে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি দ্রবণ পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে আমাকে পড়তে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। এটা তোমার এমসিকিউ এ মাঝে মাঝে দেয়, তো এটা তোমাকে পড়তে হবে। এখন এখানে যে কনসেপ্টটা বলা আছে সেটা হচ্ছে গরম পানিতে, ধরো এটা গরম পানি আর এটা এটা ধরো ঠান্ডা পানি।
গরম পানিতেও আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিলাম, ঠান্ডা পানিতেও পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিলাম। গরম পানিতে তুলনামূলক ব্যাপন দ্রুত হবে, ঠান্ডা পানিতে ধীরে হবে। কেন? এর কারণ হচ্ছে গরম পানিতে দেখো অণুগুলা, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের অণুগুলা তাপ গ্রহণ করতেছে, তাপ গ্রহণ করতেছে, করে তারা গতিশক্তি পাচ্ছে এবং এটা দিয়ে তাদের ছোটাছুটি বেড়ে যাচ্ছে, এরা বেশি ছোটাছুটি করতে পারতেছে, ফলে ব্যাপনটাও দ্রুত হচ্ছে। কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে দেখো কোনো ধরনের তাপ গ্রহণ করতে পারতেছে না অণুগুলা। এই যে অণুগুলা, এরা কোনো তাপ গ্রহণ করতে পারতেছে না, ফলে এরা গতিশক্তিও লাভ করতেছে না, ছোটাছুটিও বাড়তেছে না, তাই এদের ব্যাপন হার নর্মাল থাকতেছে। গরম পানিরটা বেড়ে যাচ্ছে, ঠান্ডা পানিরটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট। যদি আমরা নেক্সটে যাই, এখানে বলা আছে যে তরল পদার্থের ব্যাপন কঠিন পদার্থের ব্যাপনের চেয়ে দ্রুত হবে। ধরো দুইটা পাত্র নিলাম, একটা পাত্রে আমি চিনি দিলাম, আর একটা পাত্রে আমি জুস দিলাম। চিনি এবং জুস দেওয়ার পরে দেখা যাবে যে চিনিটা ধীরে ধীরে দ্রবীভূত হচ্ছে, কিন্তু জুস পানিতে দ্রুত দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ তরল পদার্থের ব্যাপন দ্রুত হচ্ছে। কেন? আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব পড়ার সময় দেখেছিলাম আন্তঃআণবিক দূরত্ব তরল পদার্থের ক্ষেত্রে তুলনামূলক বেশি কঠিন পদার্থের চেয়ে, তুলনামূলক বেশি। কিন্তু আন্তঃআণবিক বল তুলনামূলক কম কঠিন পদার্থের চেয়ে, অর্থাৎ আকর্ষণ তুলনামূলক কম, তাই এরা দ্রুত ছড়ায়া পড়তে পারে, ফলে ব্যাপন হারও বেশি হয়। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুবই কাছাকাছি লেগে থাকে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, আন্তঃআণবিক দূরত্ব অনেক কম হয়, তাই এদেরও যে ব্যাপন হয় সেটা ধীরে ধীরে হয়। এখন তোমাকে যে আমি শুরুতে বললাম যে এখান থেকে তুমি 3 থেকে 4 নাম্বারে কমন পাবা, অর্থাৎ গ বা ঘতে কোশ্চেন থাকবে, এটা কিভাবে থাকবে আসলে? তোমাকে দুইটা গ্যাস দিবে বা তিনটা গ্যাস দিবে, দিয়ে এদের ব্যাপন হার তুলনা করতে বলবে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি যখন নবম দশম শ্রেণীতে ছিলাম তখন শুরুর দিকে লেখার সময় আমাকে 1 নাম্বার করে কম দিত। গ নাম্বারে দেখা যেত 3-এর মধ্যে 2 দিত, ঘ নাম্বারে 4-এর মধ্যে 3 দিত। পরে আমি একটা ট্রিক্স খুঁজে পাই, যার পর থেকে আমাকে সবসময় 3-এ 3ই দিত, 4-এ 4ই দিত, খাতা যে টিচারের কাছেই যাক না কেন। তোমাকে সেই ট্রিক্সটাই আমি আজকে শিখাবো। দেখো, তোমাকে যে আমি বললাম যে ব্যাপন হার থেকে 2টা গ্যাস বা 3টা গ্যাস দিয়ে এদের তুলনা করতে বলবে, এজন্য তো তোমাকে আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যকর মানুষ, স্বাস্থ্যকর মানুষ তারা ধীরে দৌড়ায়, ধীরে দৌড়ায়, আর চিকন মানুষ তারা দ্রুত দৌড়ায়। এবার ধরো স্বাস্থ্যকর মানুষের আণবিক ভর বেশি, চিকন মানুষের আণবিক ভর কম। এখন আণবিক ভর যদি বেশি হয় তাহলে এদের ব্যাপন হার কম হবে, ঠিক যেমন স্বাস্থ্যকর মানুষ ধীরে দৌড়াচ্ছে,
কিন্তু চিকন মানুষের ধরো আণবিক ভর কম, এরা দ্রুত দৌড়াচ্ছে, তার মানে ব্যাপন হার দ্রুত। তাই আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম, আর আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি। এখন আমরা শিখব আণবিক ভর কিভাবে বের করে। এজন্য তোমার পর্যায় সারণীর প্রথম 30টা যে মৌল আছে, এই মৌলগুলার ভর জানা থাকতে হবে। কিন্তু এই অধ্যায়ের জন্য 5-6টার ভর যদি তুমি জানো, তাহলেই এখানে অ্যান্সার করতে পারবা। সেই 5-6টা হলো কার্বন, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন। কার্বনের পারমাণবিক ভর 12, সালফারের 32, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। এই কটা যদি আমি মুখস্থ রাখি এখানে, সেটা দিয়ে আমি এখন ধরো প্র্যাকটিস করব। ধরো অ্যামোনিয়া NH3, এর আণবিক ভর কি হবে? এখানে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা। একটা নাইট্রোজেন গুণন প্রতিটা নাইট্রোজেনের পারমাণবিক ভর যোগ 3টা হাইড্রোজেন গুণন প্রতিটা হাইড্রোজেনের পারমাণবিক ভর ইকুয়াল 14 + 3 ইকুয়াল 17। দেখো অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17। আবার আমরা যদি কার্বন ডাই অক্সাইডেরটা প্র্যাকটিস করি, কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা। তাহলে একটা কার্বন গুণন প্রতিটা কার্বনের পারমাণবিক ভর যোগ 2টা অক্সিজেন গুণন প্রতিটা অক্সিজেনের পারমাণবিক ভর ইকুয়াল 12 যোগ 32 ইকুয়াল 44। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে 44। এখন আমরা পেলাম কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 আর অ্যামোনিয়ার আণবিক ভর 17। আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। এখানে অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই এর ব্যাপন হার বেশি, এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি, তাই ব্যাপন হার কম। এভাবে দেখো তুমি 2টা গ্যাসের মধ্যে ব্যাপন হার তুলনা করলা। এখন তোমাকে একটু আগে আমি বলছিলাম যে আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে দেখা যায় তো আমাকে পূর্ণ নম্বরই দিত, কোনো সময়ে 1 কম দিত না। তো তোমাকে ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র খুব একটা কঠিন না, ইজি আছে এটা। তো এটা যদি তুমি শিখো তাহলে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করলে পূর্ণ নম্বরই পাবে, পাশাপাশি তোমার খাতায় একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে, কারণ খুব কম মানুষই এটা অ্যাপ্লাই করবে। দেখা যাবে তোমার খাতাটা ডিফারেন্ট হিসেবেই উপস্থাপিত হবে। তো চলো আমরা এই সূত্রটা এখন শিখব। গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে কোনো গ্যাসের ব্যাপন হার, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, সেটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ
আর হবে ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলের। এখন এই ঘনত্বের বদলে আমরা লিখতে পারি আণবিক ভর, অর্থাৎ আমরা এখানে আণবিক ভর দিয়েও লিখতে পারবো। তখন এটাকে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক (1/√m). আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে লিখতে পারি r = k/√m। এখান থেকে আমরা লিখতে পারি r√m সমান k, অর্থাৎ r1√m1 = r2√m2। অতএব r1/r2 সমান √m2/m1। তোমাকে মূলত এই যে জিনিসটা আছে এইটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ফুল কনসেপ্ট, আর এটা হচ্ছে তোমার অ্যাপ্লাই করতে হবে। এখন এটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা সেটা আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে দেখব। দেখো, আমরা অ্যামোনিয়া আর মিথেনের ক্ষেত্রে দেখব। আমাদের সূত্রটা হচ্ছে r1/r2 সমান √m2/m1, অর্থাৎ r1 আর r2 নিচে এভাবে থাকলে অপর দিকে m2 থাকবে উপরে, অর্থাৎ এভাবে থাকতেছে। আমরা এখানে লিখতে পারবো r অফ অ্যামোনিয়া ভাগ r অফ মিথেন। পাশের সূত্র থেকে আমরা দেখো লিখতে পারবো m অফ মিথেন, যেহেতু এইভাবে, আর m অফ অ্যামোনিয়া। আমরা এখানে মিথেনের আণবিক ভর জানি 16 আর অ্যামোনিয়ার 17। আমরা যদি এটার অ্যান্সার বের করি তাহলে অ্যান্সার হবে 0.97। এখানে যে অ্যান্সারটা পাইলা সেটা 1-এর বড় হতে পারে অথবা 1-এর ছোট হতে পারে। 1-এর বড় হলে সেখানে অবশ্যই লব বড় হবে, আর যদি 1-এর ছোট হয় তবে হর বড় হবে। এটা তুমি কিভাবে মনে রাখবা? যে কোনো দুইটা সংখ্যা কল্পনা করবা, ধরো 5 আর 8। আমি এখন 5/8 যদি করি সেটা অবশ্যই 1-এর ছোট হয়। 1-এর ছোট হলে কি হবে? হর বড় হবে। দেখো, হর এখানে বড়। আবার 8/5 যদি করি তাহলে কি এই অ্যান্সারটা কি 1-এর চেয়ে বড় হবে না? এটা যদি 1-এর বড় হয় তাহলে দেখো অবশ্যই লবটা বড় হচ্ছে। তুমি যে কোনো দুইটা সংখ্যা কল্পনা করলেই এটা বুঝতে পারবা। এখানে দেখো, এখানে আমার এই অ্যান্সারটা 1-এর চেয়ে ছোট, তার মানে কি অবশ্যই হর বড় হবে। তাই আমি বলতে পারি আর অফ মিথেন গ্রেটার দেন আর অফ অ্যামোনিয়া, অর্থাৎ মিথেনের ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। এভাবে আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম যে কিভাবে মিথেনের ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি হয়। এখন তুমি তো এটা শিখলা, এটা অ্যাপ্লাই করবা কিভাবে সেটাই আমি দেখাবো। অর্থাৎ পরীক্ষার খাতায় ব্যাপন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা সেই জিনিসটাই আমি তোমাকে এখন দেখাবো। আমি আবার বলতেছি, তুমি যদি এভাবে গ বা ঘয়ের অ্যান্সার করো তাহলে আশা করা যায় তোমাকে 3-এ 3 দিবে, 4-এ 4 দিবে। এখন তুমি এই ব্যাপনের ম্যাথটা কিভাবে অ্যান্সার করবা? প্রথমে তুমি হচ্ছে সংজ্ঞা লিখবা। ব্যাপন কাকে বলে? ব্যাপনের এই সংজ্ঞাটা তুমি শুরুতে লিখে ফেলবা। লেখার পরে তুমি এখানে দেখাবা যে মিথেনের আণবিক ভর
ইকুয়াল 16, এটা তুমি বের করে দেখাবা। অ্যামোনিয়া এর আণবিক ভর ইকুয়াল 17, এটা তুমি বের করে দেখাবা। এরপরে তুমি নিয়মটা লিখবা। নিয়মে কেমন হবে যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। যেহেতু মিথেনের আণবিক ভর কম, তাই এর ব্যাপন হার বেশি হবে, এবং অ্যামোনিয়া এর আণবিক ভর বেশি, তাই এর ব্যাপন হার কম হবে। নর্মালি তোমার ক্লাসমেটরা এইটুকুই লিখবে। এখন তুমি এক্সট্রা করে লেখার জন্য এখানে তুমি লিখবা অর্থাৎ আর অফ মিথেন ভাগ আর অফ অ্যামোনিয়া। তুমি এটা অ্যামোনিয়া চাইলে উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, কিন্তু ওই যে শর্ত তোমাকে দেখালাম দুইটা সংখ্যা দিয়ে কোনটা বড় কোনটা ছোট বের করা, ওইটা বের করে দেখাবা। করার পরে রুট ওভার এম অফ অ্যামোনিয়া, এই যে ভাগ এম অফ মিথেন করে দেখাবা। করে দেখানোর পরে তোমার অবশ্যই একটা অ্যান্সার আসবে। অ্যান্সার আসার পরে বলবা অতএব আর অফ মিথেন গ্রেটার দেন আর অফ অ্যামোনিয়া। একটা জিনিস খেয়াল করো, আমরা গতবার কিন্তু অ্যামোনিয়াকে উপরে লিখছিলাম, এবার মিথেনকে উপরে লিখছি। তার মানে কি এবার এটা একের চেয়ে বড় হবে, আর একের চেয়ে বড় হলে লব বড় হয়, তাই দেখো আর অফ মিথেন বড়। এবং এরপরে তুমি লিখবা হচ্ছে তাই মিথেনের ব্যাপন হার বেশি। এই প্রসেসে তুমি যদি লিখতে পারো ইনশাআল্লাহ তোমাকে 15 নাম্বারই দেওয়া হবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো বইয়ে নাই, ধরলাম ইমপ্রেশন পড়লো, কিন্তু এমনও তো হতে পারে যে স্যারের এটা ভালো লাগলো না। এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি হয়ও, বোর্ডের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ধরো তুমি যদি মেইন জিনিসটা লেখো, ধরো এটা তো একদম মানে সবাই লিখবে, এইটুকু যদি লেখো, কিছু যদি স্যারের কাছে ভালো না লাগে সেখানে স্যার ওইটাকে কেটে অপ্রাসঙ্গিক লিখে 15 নম্বরই দিতে হবে। তাই তোমার এখানে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি এভাবেই লিখবা। মোস্ট অফ দ্য টাইম একটা আলাদা ইমপ্রেশন তোমার খাতার উপর পড়বে, এখানে তোমার খাতাটা অন্যদের চেয়ে ডিফারেন্ট হবে। এখন আমরা আবার বইয়ে চলে যাচ্ছি। তোমাদের বইয়ের এই চিত্র থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়। এই যে চিত্র আছে, এই চিত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে থাকে। এই চিত্রটা যদি আমরা বুঝতে যাই তাহলে দেখো, এক পাশে আমরা HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে ভেজানো তুলা রাখবো, আর এক পাশেও ভেজানো তুলাই রাখবো, তবে সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো হবে। দেখা যাবে এই দ্রবণ থেকে HCl গ্যাস এই দিকে ব্যাপিত হবে, এইদিকে। এই দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস এইদিকে ব্যাপিত হবে, হয়ে এই দুইটা হচ্ছে বিক্রিয়া ঘটাবে, HCl আর অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, যেটার বর্ণ হবে সাদা। তুমি এই জিনিসটা মনে রাখবা যে এর বর্ণ হয় সাদা। দেখো এখানে বলা আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তো এখানে একটা কথা হচ্ছে, এই দিক দিয়ে HCl ব্যাপিত হচ্ছে, এই দিক দিয়ে অ্যামোনিয়া ব্যাপিত হচ্ছে, কিন্তু এটা মধ্যে এই সাদা ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে না কেন? সাদা ধোঁয়াটা কেন আমি মধ্যে পাচ্ছি না? এর কারণ দেখো, অ্যামোনিয়ার আণবিক ভর 17, HCl এর আণবিক ভর 36.5। কীভাবে? একটা হাইড্রোজেন 1 আর একটা ক্লোরিন 35.5 করলে 36.5 হয়।
অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর কম, তার মানে ব্যাপন হার বেশি, তাই সে বেশি ছড়ায় পড়তে পারবে, বেশি দ্রুত ছড়ায় পড়তে পারবে এবং বেশি পথ অতিক্রম করলো। কিন্তু HCl এর আণবিক ভর বেশি হওয়ায় ব্যাপন হার কম হয়, ফলে কম পথ অতিক্রম করতেছে। ঠিক এই কারণেই এই সাদা ধোঁয়াটা এই পাশে উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে, মাঝে উৎপন্ন না হয়ে। মূলত এটাই হচ্ছে সেই চিত্রের ব্যাখ্যা। মাঝে মাঝে সিকিউতে এই চিত্র থেকে কোয়েশ্চেন দেয়। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে পড়েছি হচ্ছে দুইটা গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার নির্ণয়। নর্মালি দেখেছি যেটা সবাই করবে, একটু এক্সট্রা দেখিয়েছি যেটা তুমি করবা। তো এখন যদি 3টা গ্যাস দিয়ে দেয় তখন কি করব? যে 3টা গ্যাস দিয়ে বলল ব্যাপন হার তুলনা করো, তখন গ্রাহামের সূত্র অ্যাপ্লাই না করলেই হবে। তুমি নর্মালি আণবিক ভর, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সেটা দিয়ে বের করে দিয়ে নিয়ম লিখলেই হবে। অর্থাৎ 2টা গ্যাস থাকলে তুমি সেই গ্রাহামের সূত্র অ্যাপ্লাই করবা, 3টা গ্যাসের ক্ষেত্রে প্রয়োজন নাই। এখন বাসায় তুমি হচ্ছে সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার তুলনা করবা। এমনভাবে লিখবা যেন পরীক্ষার খাতায় পূর্ণ মার্ক পেতে পারো। অর্থাৎ ঠিক যেভাবে আমি তোমাকে শিখিয়েছি ওইভাবেই তুমি এটা লিখবা। এটা তোমার HW। আমাদের নেক্সট টপিক হচ্ছে নিঃসরণ। নিঃসরণ যখন পড়বা তখন তুমি মাথায় কল্পনা করবা একটা বেলুন। একটা বেলুন আছে, তার মধ্যে হাওয়া ভর্তি করা আছে, এবং তুমি এই বেলুনকে একটা জায়গায় ফুটা করলা। এখন এই ফুটা করলে দেখো একটা সরু ছিদ্র পথ হচ্ছে না? সরু ছিদ্র পথ। এবং এই সরু ছিদ্র পথ দিয়ে কি বাতাস খুবই জোরে বের হয়ে আসতেছে, সজোরে বের হয়ে আসতেছে। এবং দেখো বেলুনের ভিতরে কি বাতাসের চাপ অনেক বেশি না বাইরের তুলনায়? এবং বাতাসের চাপ বাইরে কি কম, তাই কি এটা কি উচ্চ চাপ, এটা নিম্ন চাপ। এখন আমরা নিঃসরণের সংজ্ঞাটা যদি দেখি, যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। অর্থাৎ বেলুনের এই উদাহরণ থেকেই তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পারলা। তোমার পরীক্ষার জন্য নিঃসরণ কাকে বলে খুবই খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এখন তোমাকে আর যে জিনিস পড়তে হবে সেটা হচ্ছে সিএনজি এর পূর্ণরূপ। সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর সিএনজি কি? এটি হচ্ছে উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস। মানে মিথেন গ্যাস যে আছে, একে আমি খুবই উচ্চ চাপ যখন দিব, এটাকে উচ্চ চাপ দিয়ে যে সংকুচিত করব, করার পরে আমরা এই সিএনজি পাবো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিলিন্ডারে মূলত প্রোপেন এবং বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করা হয়। অর্থাৎ সিলিন্ডার যে আমরা দেখি সেখানে প্রোপেন এবং বিউটেন গ্যাস থাকে। এখন একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সিলিন্ডারে আগে নিঃসরণ হয়, পরে ব্যাপন হয়। এটা কি? ধরো এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারে যখন এখানে মুখ খুলে দিবা তখন দেখবা একটা সরু ছিদ্রপথ তৈরি হচ্ছে, বাতাস সজোরে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে বেরিয়ে আসতেছে। অর্থাৎ শুরুতে নিঃসরণ হচ্ছে এবং বের হওয়ার পর পুরো ঘরে সেই গ্যাস ছড়িয়ে পড়তেছে এবং এটা নিজে নিজেই হচ্ছে, তাই এটা হচ্ছে
ব্যাপন। এভাবেই সিলিন্ডারে শুরুতে নিঃসরণ হচ্ছে এবং পরে ব্যাপন হচ্ছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাপন আর নিঃসরণের পার্থক্য। ব্যাপন আর নিঃসরণের পার্থক্য। নিঃসরণ এই জিনিসটা খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। খ নাম্বারে এটা দিয়ে দেয় এবং যেহেতু 2 মার্কের কোশ্চেন, তুমি ন্যূনতম 4টা পার্থক্য লিখবা। 4টা পার্থক্য লিখবা। এখন 4টা পার্থক্য যদি আমি লিখতে যাই, তাহলে দেখো শুরুতে এভাবে মধ্যে একটা দাগ দিয়ে দিবা, বাঁকা হলো দাগটা। একপাশে লিখবা ব্যাপন, একপাশে লিখবা নিঃসরণ। ধরো 1 নাম্বারে তুমি পার্থক্যতে হবে সংজ্ঞা। এখানেও নিঃসরণের সংজ্ঞা লিখবা। 2 নাম্বারে যে পার্থক্যটা লিখবা সেটা হচ্ছে ব্যাপন কঠিন, তরল, বায়বীয় সকল পদার্থে হয়। এটা তোমাকে আমি দেখাইছিলাম, সকল পদার্থে হয়। কিন্তু নিঃসরণ শুধুমাত্র বায়বীয় বা গ্যাসীয় পদার্থে হয়। সংজ্ঞায় দেখো লেখা আছে, সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের, ওখানে কিন্তু কঠিন বা তরলের কথা বলা নাই, শুধুমাত্র গ্যাসীয় পদার্থে হয়। আমরা যদি 3 নাম্বার পার্থক্যটা দেখি, সেটা হচ্ছে ব্যাপনে চাপের প্রভাব নেই। আমরা যখন ব্যাপন পড়েছিলাম তখন দেখেছিলাম উচ্চ ঘনমাত্রা, চাপের প্রভাব এখানে নেই। উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় ব্যাপন হয়। উচ্চ চাপে কিন্তু ছিল না, উচ্চ ঘনমাত্রায় ছিল। কিন্তু নিঃসরণ যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়ে। তাই এখানে চাপের প্রভাব আছে, চাপের প্রভাব অবশ্যই থাকবে। 4 নাম্বার পার্থক্যটা হলো ব্যাপন। দেখো একটা রুমে বডি স্প্রে যখন করা হচ্ছে অনেক সময় লাগতেছে না? পুরো একটা বড় ঘরে যখন করো পুরো ঘরে ছড়িয়ে পড়তে। কিন্তু নিঃসরণ কি হচ্ছে? খুবই দ্রুত হচ্ছে, সজোরে বেরিয়ে আসতেছে। তাহলে ব্যাপন কি? ধীর গতির এবং নিঃসরণ হচ্ছে দ্রুত গতির। মোটামুটি এই 4টা পার্থক্য লিখলেই তোমাকে 2-এ 2 দেওয়া হবে। তো আজকের ক্লাসে ব্যাপন এবং নিঃসরণ রিলেটেড যা যা লাগে সবই তোমাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এর বাইরে ইনশাল্লাহ কিছুই তোমার লাগবে না, এটাই এনাফ আসলে। তো নেক্সট ক্লাসে আমরা যত ধরনের গ্রাফ আছে সব দেখব। এই অধ্যায়ে সৃজনশীলের জন্য গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট ক্লাসে গ্রাফ দেখব। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।